নমস্কার। আচ্ছা, প্রত্যেক শিক্ষকের কাছেই ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাসের সাথে গড়গড় করে পড়তে দেখাটা কিন্তু একটা বিরাট বড় পাওয়া, তাই না? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই জানব যে কিভাবে বিজ্ঞানকে কাজে লাগিয়ে শিশুদের পড়ার ভিতটাকে একেবারে মজবুত করে দেওয়া যায়। আচ্ছা, এই ছবিটা তো আমাদের সবার চেনা, তাই না? ক্লাসে দেখবেন কিছু বাচ্চা খুব তাড়াতাড়ি সব ধরে নিচ্ছে। আবার কেউ হয়তো একটা অক্ষর চিনতে বা শব্দ বলতে গিয়েই হিমশিম খাচ্ছে। চলুন এই খুব সাধারণ কিন্তু খুব দরকারি প্রশ্নটা দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। আর এখানে এই কথাটা একদম সত্যি হয়ে যায়। পড়া মানে কিন্তু শুধু কয়েকটা লাইন পড়ে ফেলা নয়। এটা হলো জ্ঞান রাজ্যে ঢোকার মূল দরজা। একবার ভেবে দেখুন, অঙ্ক হোক বা বিজ্ঞান, যে কোনো বিষয় শিখতে গেলেই তো আগে প্রশ্নটা ঠিক করে পড়তে হবে, তাই না? এজন্যই এটাকে বলা হয় সবচেয়ে জরুরি একটা দক্ষতা। তাহলে চলুন এক নজরে দেখে নিই আজকে আমরা কোন কোন বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রথমে বুঝবো পড়াটা ঠিক কেন এতটা জরুরি, এরপর জানবো এর পেছনের 5টা মূল ভিত্তি কি, তারপর শিক্ষকের ভূমিকা নিয়ে কথা বলবো, আর শেষে কিছু সহজ কৌশল আর স্কুল বাড়ির মেলবন্ধনের গুরুত্ব নিয়ে আলোচনা করব। তো চলুন এবার একটু গভীরে যাই। আমরা সবাই জানি যে সাবলীলভাবে পড়তে পারাটা অনেক ছাত্রছাত্রীর কাছেই একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু সত্যি বলতে কি, এই বাধাটা যদি না টপকানো যায় তাহলে কিন্তু ভবিষ্যতে প্রায় সব শেখার দরজাই একরকম বন্ধ হয়ে যায়। কারণটা খুবই সহজ। গণিত, বিজ্ঞান, ইতিহাস যাই বলেন না কেন, যে কোনো বিষয় ভালোভাবে বুঝতে হলে তো আগে বইয়ের লেখাটা বা প্রশ্নটা ঠিকঠাক পড়তে পারতে হবে। আর এজন্যই স্কুলের প্রথম দিন থেকেই এই পড়ার দক্ষতার উপর সবচেয়ে বেশি জোর দেওয়াটা এত জরুরি। ওকে, এবার আমরা চলে এসেছি আজকের আলোচনার একেবারে মূল অংশে। অনেক গবেষণার পর বিশেষজ্ঞরা পড়ার পুরো প্রক্রিয়াটাকে 5টা মূল ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন। এই 5টা ধাপকে বলা যেতে পারে একজন আত্মবিশ্বাসী পাঠক তৈরি করার একটা সলিড ব্লুপ্রিন্ট। দেখুন, এই 5টা ধাপকে না আপনি একটা সিঁড়ির মতো করে ভাবতে পারেন। প্রথম ধাপে আসে ধ্বনি সচেতনতা, মানে একটা শব্দের মধ্যে যে আলাদা আলাদা আওয়াজ আছে, যেমন ক, ল, ম, সেটা ধরতে পারা। এরপর আসে বর্ণজ্ঞান, অর্থাৎ ক আওয়াজটার সাথে যে ক অক্ষরটা জড়িত সেটা বুঝতে পারা। এই দুটো ধাপ মজবুত হলেই কিন্তু শব্দভাণ্ডার বাড়ে, পড়ার গতি আসে, আর সবার শেষে আসে আসল জিনিসটা, বোধগম্যতা, মানে পুরো লেখাটার অর্থ বুঝতে পারা। আসলে পড়া মানে কিন্তু শুধু গড়গড় করে উচ্চারণ করে যাওয়া নয়। এর দুটো প্রধান অংশ আছে। প্রথমটা হলো পাঠোদ্ধার বা ডিকোডিং, মানে বর্ণ দেখে শব্দটা বলতে শেখা। কিন্তু পড়ার আসল উদ্দেশ্য, ফাইনাল গোলটা হলো বোধগম্যতা, অর্থাৎ যা পড়া হলো সেটার মানেটা ঠিকঠাক বোঝা। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, প্রথম দুটো ভিত্তি, ধ্বনি সচেতনতা আর বর্ণজ্ঞান, বাচ্চাদেরকে শব্দটা চিনতে বা পড়তে শিখতে সাহায্য করে। আর বাকি তিনটে, শব্দজ্ঞান, সাবলীলতা আর বোধগম্যতা, তাদেরকে পড়ার মাধ্যমে নতুন কিছু শিখতে সাহায্য করে। এখন কথা হলো, এই যে 5টা ভিত্তির কথা আমরা বললাম, এটাকে বাস্তবে রূপ দেওয়ার প্রধান কারিগরকে? অবশ্যই শিক্ষক। একজন শিক্ষকই পারেন ক্লাসরুমে একটা সঠিক পরিবেশ তৈরি করে প্রত্যেকটা বাচ্চাকে এই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে সাহায্য করতে। এর জন্য আমাদের ওই সনাতনী লেকচার ভিত্তিক পড়ানোর পদ্ধতি থেকে একটু বেরিয়ে আসতে হবে। আধুনিক গবেষণা বলছে সক্রিয় শিখন বা অ্যাক্টিভ লার্নিং এক্ষেত্রে অনেক বেশি কাজের, কারণ এটা বাচ্চাদের শেখার পুরো প্রক্রিয়াটার মধ্যে সরাসরি নিয়ে আসে। তো এই অ্যাক্টিভ লার্নিং জিনিসটা আসলে কি? সোজা কথায় বললে, এখানে ছাত্রছাত্রীরা ক্লাসে চুপ করে বসে শুধু শোনে না, বরং তারা নিজেরাই কিছু করে শেখে, সেটা গান গেয়ে হোক, খেলার মাধ্যমে হোক বা কোনো দলীয় কাজের মাধ্যমে। এতে ওরা মজা পায়, আর যা শেখে তা সহজে ভুলেও না। এই কথাটা কিন্তু অসাধারণ। চিরাচরিত পদ্ধতিতে একজন শিক্ষক ভাবেন আমি ক্লাসে গিয়ে কি বলবো বা কি পড়াবো, কিন্তু সক্রিয় শিখনে শিক্ষক পরিকল্পনা করার সময় ভাবেন আমার ছাত্রছাত্রীরা কোন কাজটা করার মাধ্যমে ব্যাপারটা শিখবে। এই ভাবনার বদলটাই কিন্তু আসল। তাহলে একজন শিক্ষকের মূল দায়িত্বগুলো কি? প্রথমত, নিজে একজন মডেল হিসাবে সঠিকভাবে পড়ে শোনানো। দ্বিতীয়ত, যারা একটু পিছিয়ে পড়ছে তাদের আলাদাভাবে একটু সাহায্য করা। আর সবথেকে জরুরি হলো এমন একটা ভরসার আর উৎসাহের পরিবেশ তৈরি করা যেখানে বাচ্চারা ভুল করতে ভয় পাবে না। চলুন এবার এমন কিছু সহজ কিন্তু দারুণ কাজের কৌশলের কথা বলি, যেগুলো যে কোনো শিক্ষক প্রায় কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই ক্লাসরুমে ব্যবহার করতে পারেন, এবং এর ফলও কিন্তু দারুণ পাওয়া যায়। এগুলো দেখতে হয়তো খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু এগুলো যে কি দারুণ কাজ করে! যেমন ধরুন, আঙুল দিয়ে পড়লে মনোযোগটা একদম লেখার উপর থাকে, লাইন হারিয়ে যাওয়ার ভয় থাকে না। আবার পড়ার আগে ছবি দেখে গল্পটা অনুমান করতে বললে পড়ার প্রতি ওদের একটা আগ্রহ তৈরি হয়। আর পাঠ তো জড়তা কাটিয়ে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অসাধারণ একটা উপায়। একটা কথা কিন্তু আমাদের ভুললে চলবে না, একটা বাচ্চার পড়ার দক্ষতা গড়ে ওঠাটা কিন্তু শুধু স্কুলের 4 দেওয়ালের মধ্যে আটকে থাকে না। স্কুল আর বাড়ির মধ্যে একটা মজবুত সহযোগিতার সেতু থাকাটা খুবই দরকারি। এর মানে হলো, শেখার প্রক্রিয়াটা তখনই সবচেয়ে ভালো হয় যখন বাড়ি আর স্কুল এই দুটো পরিবেশের মধ্যে একটা মিল থাকে। যখন দুটো জায়গা একে অপরকে সাহায্য করে তখন শেখাটা অনেক সহজ হয়ে যায়। ব্যাপারটা শুধু বছরে 2-1বার অভিভাবক মিটিংয়ে আসার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। একটা সত্যিকারের অংশীদারিত্ব হলো সেটাই যেখানে শিক্ষক আর অভিভাবকের মধ্যে বাচ্চার পড়াশোনা নিয়ে নিয়মিত কথা হয়, যেখানে দুজনেই একটা টিম হিসেবে কাজ করেন। আসলে আমাদের মূল লক্ষ্য একটাই, এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে একটা শিশু স্কুলে যা শিখছে সেটাই বাড়িতে বলার বা পড়ার সুযোগ আর উৎসাহ দুটোই পায়। এতে শেখাটা আর শেখার মতো মনে হয় না, খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়ে ওঠে। তো এই পুরো আলোচনা শেষে আমার একটা ছোট্ট প্রশ্ন রইল। আজকে যে সহজ কৌশলগুলো নিয়ে কথা হলো, তার মধ্যে থেকে কোনো একটা কৌশল কি আপনি ভাবছেন যে আগামীকাল নিজের ক্লাসরুমে একবার চেষ্টা করে দেখবেন? মনে রাখবেন, একটা ছোট্ট পদক্ষেপও কিন্তু একটা বড়